আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবিরাম রকেট হামলার মুখে উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী জনপদগুলো কার্যত জনশূন্য এবং ভীতিকর পরিবেশে পরিণত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নিজেদের শহরের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় জনসম্মুখে কান্নায় ভেঙে পড়েন কিরাত সামোয়া শহরের যিনি মেয়র রয়েছেন, আভিচাই স্টার্ন। দেখুন, ইসরায়েলের টিভি চ্যানেলগুলো এই বিষয়ে যেমনটা তাদের তথ্যে বলছে, একটি ভার্চুয়াল বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন এবং মেয়র স্টার্ন এই পরিস্থিতিকে একটি বড় পরাজয় হিসাবে উল্লেখ করেন এবং সরকারের ব্যর্থতার দায় তুলে ধরেন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, 18 ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হঠাৎ করে হিজবুল্লাহ লাগাতার তার শক্তি বৃদ্ধি করে রকেট হামলা উত্তরের দিকে বাড়িয়ে চলেছে। আর এই জন্যই কিন্তু জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। মেয়র জানিয়েছেন, তার যে অঞ্চল রয়েছে সেখানে 24,000 জনগণ ছিল, তবে বর্তমানে সেখান থেকে সবাই ওই স্থান ত্যাগ করে মাত্র 10,000 তারা রয়ে গেছে। যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে এই 10,000ও থাকবে না, মানে পুরো শহরগুলো একেবারে জনশূন্য হয়ে যাবে। দেখুন, ইসরায়েলের যেই ডিফেন্স সিস্টেম, ওয়ার্নিং সিস্টেম রয়েছে তার বিরুদ্ধেও অভিযোগ করেন এই মেয়র। তিনি বলেন যে যখন এই জায়গায় হিজবুল্লাহরা তাদের রকেট এবং বিভিন্ন ধরনের যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটা ব্যবহার করে, তখন রাডার সিস্টেম শনাক্ত করে যে ওয়ার্নিং দেওয়ার বিষয় বা সাইরেনের বিষয়, তখন কিন্তু মাত্র 4 থেকে 5 সেকেন্ড সময় পাওয়া যায়। আর এত কম সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে তাদের নিকটবর্তী যে শেল্টার রয়েছে, আন্ডারগ্রাউন্ড শেল্টার, সেখানে পৌঁছানো সম্ভব নয়। আর এই ক্ষেত্রেই কিন্তু তাদের প্রতিবন্ধকতা এবং ক্ষয়ক্ষতির বিষয়টা বাড়ছে। দ্রুত গতিতে নতুন করে কাছাকাছি শেল্টার নির্মাণ এবং এই প্রযুক্তিগত যে সমস্যা রয়েছে তার সমাধানের তিনি আহ্বান জানান। একে তো যুদ্ধ পরিস্থিতি চলছে, দ্বিতীয়ত পরিস্থিতি স্থিতিশীল নয়। এমতো অবস্থায় আহ্বান করলেই তো আর কোনো কিছু হয়ে যাবে না, বাস্তবায়নের জটিলতা রয়েছে। যাই হোক, গতকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলের মোটামুটি অনেক স্থানেই হিজবুল্লাহ শক্তিশালী আক্রমণ করেছে এবং 24 ঘন্টায় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় যেমনটা জানিয়েছেন, এই সকল ধারাবাহিক ঘটনায় তাদের 142 জন আহত হয়েছেন। এখন ইসরায়েলের পক্ষ থেকে যখন আহত হওয়ার যে পরিমাণটা এত বড় আকারে বলা হয়, বুঝতে হবে যে এখানে শক্তিমত্তা কতটুকু ব্যবহার করা হয়েছে। কারণ সচরাচর ইসরায়েল এই যুদ্ধের প্রেক্ষাপটে 5 থেকে 6 জনের বেশি আহত হওয়ার সংখ্যা কখনো প্রকাশ করেছে এমন নজির খুব কম, বিরল দৃশ্য। সেখানে কিন্তু হিজবুল্লাহ কতটুকু শক্তিশালী ফ্রন্ট হিসাবে উত্তর সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা প্রতীয়মান হয়। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে পদাতিক হামলা করতে চায়, বিশেষ করে কয়েকটি দ্বীপ দখল করতে চায়। আর এই দ্বীপ দখল করার জন্য ল্যান্ডিং ক্রাফটের কোনো বিকল্প নেই। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সাগরে ভাসমান অবস্থায় বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি এবং বিভিন্ন ধরনের সোলজারদের উপকূলে হঠাৎ করে নামিয়ে দেওয়ার জন্য এই ল্যান্ডিং ক্রাফটগুলো ব্যবহার হয়। নিম্ন আন্তর্জাতিক সূত্র থেকে প্রথম দিকেই জানা যাচ্ছিল যুক্তরাষ্ট্র ইরানি উপকূলের কাছাকাছি কুয়েত সীমান্তের কাছে এই ধরনের ল্যান্ডিং ক্রাফট প্রচুর পরিমাণে মোতায়েন করেছে, যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের সেনাবাহিনীর সদস্যদের ইরানের উপকূলের কাছে তারা দাঁড় করাতে পারে। তার জন্য কিন্তু এই ধরনের ল্যান্ডিং ক্রাফটের প্রচুর সমাবেশ তারা করেছে। এখন ঠিক এমতো অবস্থায় ইরান তার বক্তব্যে দাবি করেছে, রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে, যে এই ল্যান্ডিং ক্রাফটগুলো যখন ইরানের উপকূলের দিকে প্রবেশের চেষ্টা করেছে, তখন ইরান তার মিসাইল হামলার মাধ্যমে এই ধরনের যে ল্যান্ডিং ক্রাফট রয়েছে অন্তত 6টি ডুবিয়ে দিয়েছে। স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ইকোনমিক টাইমস এবং ইরানের যে প্রেস টিভি রয়েছে এবং অন্যান্য সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে কুয়েতের উপকূলের এই ঘটনার বিষয়টি। ইরানের স্টেটমেন্ট থেকে যেমনটা জানা যায়, ইরান তার ট্রু প্রমিস 4 এর যে 84তম তরঙ্গ রয়েছে বা 84 ওয়েভ, তার অধীনে এই হামলা করে এবং কুয়েতের আল সুয়েক বন্দরে অবস্থিত 6টি ল্যান্ডিং ক্রাফট, যেটা যুক্তরাষ্ট্রের ইউনিট LCU টাইপের, সেখানে কিন্তু সরাসরি মিসাইল গিয়ে হিট করে এবং এই ঘটনায় 3টি ডুবে গেছে এবং 3টি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। আক্রমণের পদ্ধতি সম্পর্কে যেমনটা ইরান বলেছে, তারা তাদের যে গাদার 380 মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল এবং ড্রোন, কামাকাজি ড্রোন, এই দুইটাই কিন্তু তারা ব্যবহার করেছে এই
আক্রমণের জন্য। এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এই ল্যান্ডিং ক্রাফটে থাকা যুক্তরাষ্ট্রের বহু সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটেছে, যদিও তারা পরিষ্কারভাবে এই সম্পর্কে কোনো ধরনের সংখ্যা নির্ধারণ করেনি। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কুয়েত সরকার এবং যুক্তরাষ্ট্রের সরকার এই বিষয়ে তেমন কোনো স্টেটমেন্টে মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রে যে সেটকম রয়েছে এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির বিষয়টা সম্পূর্ণ তারা অস্বীকার করেছে। তারা দাবি করেছে ইরানের এই হামলার প্রচেষ্টাকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের অন্যান্য যে সিস্টেম ছিল ইরানের ছোড়া বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনগুলোকে প্রতিহত করেছে। এখন বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে, কারণ যেইভাবে কুয়েতের এয়ারপোর্টের ভেতর হামলা হয়েছে এবং এখন পর্যন্ত কুয়েতের যে তেলের পোর্ট রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা এখনও চলছে, পরিষ্কারভাবে বোঝা যায় যে ইরানের হামলা এই পক্ষগুলো কতটুকু তারা প্রতিহত করতে পেরেছে। যেখানে ইরানও কিন্তু চরমভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র পদাতিক হামলার অংশ হিসাবে সমুদ্রের উপকূল দিয়ে প্রবেশ করতে পারে। এখন হঠাৎ করে ল্যান্ডিং ক্রাফটের উপর ইরানের হামলা, এর পূর্বে এই ধরনের হামলার দৃশ্য কিন্তু দেখা যায়নি। এখন এই জায়গায় কিন্তু এই ক্ষেত্রে প্রশ্নটা আসে, তাহলে কি যুক্তরাষ্ট্র সমুদ্রপথে পদাতিক হামলার চেষ্টা করেছিল? যে পদাতিক হামলা প্রতিহত করার জন্য ইরান হামলা করেছে, এই প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে বারবার আসছে, যদিও দুই পক্ষ এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছে না। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি ইসরায়েলের যে সীমান্তবর্তী একেবারে রেড সির উপকূলের বন্দরের কাছে শহর রয়েছে ইলাতের দৃশ্য বলা হচ্ছে। সেখানে কিন্তু এই হুতিদের ছোড়া একটি ড্রোন সরাসরি গিয়ে আঘাত করেছে এমনটা বলা হচ্ছে। এখন এই বিষয়টা বাস্তবিক অর্থে নতুন করে ইসরায়েলকে আরেকটি ফ্রন্টে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেখুন, একটি ড্রোন হামলা হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো দীর্ঘদিন ধরে যেই ফ্রন্টটি, বিশেষ করে ইসরায়েলের ইলাত বন্দর এবং রেড সির উপকূলের যে ফ্রন্টটি বন্ধ ছিল সেটি নতুন করে যুদ্ধক্ষেত্রে যুক্ত হচ্ছে। মানে হুতিরা ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশের কারণে যুদ্ধে যুক্ত হচ্ছে। এই প্রান্ত থেকেও কিন্তু এখন শক্তিশালী হামলা হবে। আর এটি শুধু ইসরায়েলের জন্য স্ট্র্যাটেজিকভাবে নয়, এটি সরাসরি সৌদি আরবের জন্য একটা বড় চ্যালেঞ্জ। দেখুন, হরমুজ প্রণালী বন্ধ। হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরবের বিপুল পরিমাণে তেল রপ্তানি হয়। সৌদি আরব প্রতিদিন বলা হয় প্রায় 3 মিলিয়ন থেকে 3.5 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করে, যার মোটামুটি সকল কিছুই বন্ধ হওয়ার কথা। তবে এই ক্ষেত্রে সৌদি আরব বিকল্প পথ তৈরি করেছিল। একেবারে হরমুজ প্রণালী থেকে পাইপলাইন তৈরি করে তারা একেবারে এই ইলাত বন্দরের কাছাকাছি যে রেড সির উপকূল রয়েছে সেখানে পাইপলাইন দিয়ে নিয়ে এসেছে এবং এদিক দিয়ে তারা তেল রপ্তানি করে এবং তার সক্ষমতা কিন্তু 2 মিলিয়ন ব্যারেল। এখন হুতিরা যদি এখানে হামলায় যুক্ত হয় এবং সরাসরি যুদ্ধ ঘোষণা করে, তাহলে এইবার বাব আল মানদেব বা রেড সির উপকূল বন্ধ হয়ে যাওয়ারও একটি কঠিন পরিস্থিতি তৈরি হবে। হরমুজ প্রণালী বন্ধ, রেড সির উপকূল বন্ধ, তাহলে কিন্তু তেল রপ্তানির আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং স্ট্র্যাটেজিকভাবে আরেকটি নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই পরিস্থিতি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।